আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, নিরাপদে আছেন। দীর্ঘদিন পর আপনাদের সাথে ক্লাস সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করতে যাচ্ছি। অনলাইনে ক্লাস নেওয়াটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতার, আর আপনাদের জন্য তো বটে। তারপর আমি চেষ্টা করব ক্লাসরুমে যেভাবে ক্লাস নিয়ে আমরা অভ্যস্ত সেভাবে ক্লাসগুলোকে ফলপ্রসূ করার জন্য। আমরা অনেকদিন পর যেহেতু ক্লাস করছি, পড়াশোনার অভ্যাস থেকে হয়তো আমরা একটু দূরে আছি, তবে এখন রেগুলার ক্লাসের মাধ্যমে আমরা চাইব আমাদের পড়ালেখার মধ্যে নিজেদের অনুপ্রবেশ ঘটানোর জন্য। আজকে প্রথমেই আমি আমার ক্লাসে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিবাদন এবং স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস। এখানে আমার পরিচয় এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের ক্লাস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে মেইলও করতে পারেন। তাছাড়া অনেকের কাছে আপনাদের আমার ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা ফোনেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে আমি ক্লাস নিতে চাচ্ছি তৃতীয় বর্ষ অনার্স আরবান সোশিওলজি বিষয়টি, নগর সমাজবিজ্ঞানের চতুর্থ অধ্যায়। আজকের টপিকটা আমরা পরবর্তী স্লাইডের মাধ্যমে জানব। এই স্লাইডটাতে আমি কতগুলো চিত্র দিয়েছি। চিত্রগুলো কি দেখা যাচ্ছে? চিত্রগুলো একটু দেখেন। প্রথম চিত্রে দুজন ভদ্রমহিলা, তারা কফি কিংবা চা শেয়ার করছেন এবং গল্প করছেন এক পাশাপাশি। পাশের স্লাইডে দুইজন ভদ্রলোক, কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে কিংবা বিদ্বেষ, যার ফলে তারা দেখা যাচ্ছে যে একটা মারামারি কিংবা একটা কোয়ারেল যেটাকে বলে, ঝগড়ায় লিপ্ত হয়েছে। তৃতীয় চিত্রে যেটা দেখা যাচ্ছে যে দুইজন ভদ্রলোক পাশাপাশি খুব স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে গল্প করছে, সম্ভবত একে অপরের সাথে কোনো বিষয় নিয়ে তাদের আদান প্রদান হচ্ছে। এই তিনটা ছবি থেকে আমরা কি কোনোভাবে আইডিয়া করতে পারছি কিংবা অনুভব করতে পারছি যে আজকে আমরা কি নিয়ে পড়তে যাচ্ছি? আমার মনে হয় পারছি। আজকে আমাদের পাঠের বিষয় নেইবারহুড, প্রতিবেশিত্ব, প্রতিবেশী থেকে প্রতিবেশিত্ব। এখন আমরা যদি বলি প্রতিবেশী কাকে বলে, আমার মনে হয় আপনারা বলতে পারবেন। এক কথায় প্রতিবেশী কারা? আমাদের চারিপাশে যারা থাকে, যারা বসবাস করে, সাধারণভাবে তাদেরকে আমরা প্রতিবেশী বলি, অর্থাৎ পাশাপাশি বসবাসকারীকে প্রতিবেশী বলে। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নেইবার। আর এই নেইবার থেকেই কিন্তু নেইবারহুড অর্থাৎ প্রতিবেশিত্ব কথাটির উদ্ভব। প্রতিবেশিত্বের বিষয়টি শহর বা নগরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি বলি যে নগর বলেই প্রতিবেশিত্ব আছে, গ্রাম সেখানে প্রতিবেশিত্ব নেই, বিষয়টি কিন্তু তেমনটা না। যদিও নগর সমাজ বিজ্ঞানের একটা মূল আলোচ্য বিষয় হলো প্রতিবেশিত্ব, কিন্তু গ্রামীণ প্রেক্ষাপটে দেখতে গেলেও আমরা দেখি যে সেখানেও প্রতিবেশিত্বের বিভিন্ন ধরন, প্রতিবেশিত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিবেশিত্ব এই শব্দটি সর্বপ্রথম ইউজ করেন ক্লারেন্স এ পেরি 1923 সালে। 1923 সালে যখন তিনি এই শব্দটি ব্যবহার করেন, তখন এই শব্দটি দ্বারা তিনি প্রথমেই একটা কল্পিত স্থানীয় একক বোঝাতে চেয়েছেন। এখন এই কল্পিত স্থানীয় এককটা কিরকম? এমন একটি কল্পিত স্থানীয় একক যেখানে তিনি সুনির্দিষ্ট এবং সুবিন্যস্ত ভাবে রাস্তাঘাট থাকবে, গৃহ থাকবে, এবং দেখা যাচ্ছে যে কি সেখানে সেই সুবিন্যস্ত রাস্তা ঘাট এবং সুনির্দিষ্ট গৃহ, এই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে কতগুলো মানুষ নিজেদের বসতি স্থাপন
করেছে কিংবা করবে, এই কনসেপ্টটা থেকেই মূলত তিনি প্রতিবেশিত্বের ধারণাটা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখন আমাদের পরবর্তী স্লাইডে যাব। নেইবারহুড, প্রতিবেশিত্ব কি? এখানে বলছে নেইবারহুড ইমিডিয়েট জিওগ্রাফিক্যাল এরিয়া সারাউন্ডিং এ ফ্যামিলিজ প্লেস অফ রেসিডেন্স bounded by physical features of the environment such as streets, rivers, train tracks and political divisions. অর্থাৎ নেইবারহুড কি বলছে? প্রথমে কি একটা দেখছি আমরা এখানে, একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, একটা ভৌগোলিক সীমানা, যেখানে কি ফ্যামিলি প্লেস, যেখানে পরিবার সমেত মানুষ বসবাস করছে, যেখানে কতগুলো ফিজিক্যাল ফিচার্স রয়েছে, যেমন এনভায়রনমেন্টাল ফিচার্স, ফিজিক্যাল ফিচার্স অর্থাৎ কিছু রাস্তাঘাট, কিছু নদীনালা এবং অন্যান্য যে কম্পোনেন্টগুলো, কিছু এখানে বলছে পলিটিক্যাল ডিভিশনস অর্থাৎ রাজনৈতিক কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের মাধ্যমে কতগুলো বিভাজনের মাধ্যমে দেখা যাচ্ছে কি প্রতিবেশিত্বের বিষয়টি চলে আসে। এখানে বলেছে নেইবারহুডস অলসো টিপিক্যালি ইনভলভ স্ট্রং সোশ্যাল কম্পোনেন্টস। এখানে দেখেন বলা হয়েছে সোশ্যাল কম্পোনেন্টস characterized by social interaction between neighbors, a sense of shared identity and similar demographic characteristics such as life stage and socioeconomic status. পূর্বের সংজ্ঞাটা চাইতে এখনকার সংজ্ঞাটা আরো বেশি ক্লিয়ার, আরো বেশি সুন্দর, আরো বেশি পরিচ্ছন্ন প্রতিবেশিত্বের ধারণা দেওয়ার জন্য। প্রথমে বলেছি কি যে একটা কতগুলো সোশ্যাল সামাজিক উপাদান থাকবে, যেগুলোকে কি করা হবে, কতগুলো এই সামাজিক উপাদানগুলো নির্ধারণ করা হচ্ছে কি মানুষের মধ্যে যে একটা ইন্টারাকশন, সে প্যাটার্নের ভিত্তিতে। অর্থাৎ আমরা যখন প্রতিবেশিত্বের কথা বলতে যাব তখন দেখা যাচ্ছে যে প্রতিবেশীদের মধ্যে একটা পারস্পরিক আদান প্রদান বা একটা মিথস্ক্রিয়া কাজ করে। যখন মিথস্ক্রিয়ার কথা আমরা বলতে যাচ্ছি, আমরা কিন্তু সোশিওলজিতে পড়তে গেলে সবসময় কিন্তু আমরা বলেছি হিউম্যান ইন্টারাকশন এই জিনিসটা, তো ইন্টারাকশন কথাটা আমরা কিন্তু প্রায় ইউজ করি। অর্থাৎ মিথস্ক্রিয়ার বিষয়টা আমরা কিন্তু খুব স্বচ্ছন্দপূর্ণভাবে সোশিওলজি আমরা ইউজ করি। এবং বলছে সিমিলার ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যাদের পেশাগত দিক থেকে তারা একই হবে, বয়সের দিক থেকে একই হবে, কখনো শিক্ষাগত যোগ্যতা থেকে এক হবে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের সামাজিক পদমর্যাদা অবলম্বন করে, সেই বিষয়গুলো কিন্তু প্রতিবেশিত্বের মধ্যে চলে আসে। এখন আমরা যদি বলি যে প্রতিবেশিত্ব ধারণাটা শুধুমাত্র কতগুলো সামাজিক প্রপঞ্চ বা কনসেপ্ট, তা কিন্তু না। এটি সমাজবিজ্ঞানের কোনো নির্দিষ্ট তত্ত্ব তেমনটাও কিন্তু না। এটা মূলত একটা পরিবেশ, এমন একটা পরিবেশ যেখানে ব্যক্তি নিজে তার বসবাসের জন্য একটা স্বাচ্ছন্দ্য অনুভব করবে। অর্থাৎ প্রতিবেশিত্বটাকে বলা হচ্ছে একটা পরিবেশ, একটা প্রতিবেশ, যেখানে একজন ব্যক্তি তার বসবাসের জন্য একটা কি পূর্ণ জীবন ব্যবস্থা চিন্তা করে নিজে একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে। যেমন যেখানে সে বসবাস করে সেখানে চারিপাশটা কেমন, সেখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন, সেখানকার রাস্তাঘাট যোগাযোগের মাধ্যম কেমন, এমনকি সে যে জায়গাটায় বসবাস করছে তার দৈনন্দিন চাহিদা মেটাবার জন্য যে দ্রব্য সামগ্রীগুলো বাজারে পাওয়া যায়, সেই বাজারটা তার বসবাসের স্থান থেকে কত দূরে অবস্থিত। আবার বাজারটা যদি দূরে হয় কিংবা নিকটবর্তী স্থানে হয়, সেখানে যাতায়াতের মাধ্যমগুলো কিরকম। আবার দেখা যাচ্ছে সে যে কর্মক্ষেত্রে আছে, সেই কর্মক্ষেত্রটা তার বসবাসের স্থান থেকে কত দূরে, সেখানকার যোগাযোগের মাধ্যম কেমন, খুব সহজেই সেই জায়গাটা তা সে অ্যাভেল করতে পারে কিনা। কোনো ধরেন আমার বাচ্চা কাচ্চাকে আমি স্কুলে পাঠাবো, অর্থাৎ আমার বসবাসের জায়গা থেকে স্কুলের কম্পাউন্ডটা কত দূরে, সে কম্পাউন্ড থেকে আমি বাচ্চাকে সহজে দিয়ে আসতে পারছি স্কুলে, তাকে সেখান থেকে নিয়ে আসতে পারছি, এবং সে কম্পাউন্ডটা আমার বাচ্চার জন্য আদৌ নিরাপদ কিনা। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু আমরা প্রতিবেশিত্বের কথাটা চিন্তা করি। অর্থাৎ যদি বলা যায় তাহলে প্রতিবেশিত্ব ধারণাটা কিন্তু একটা সামগ্রিক বিষয়। অর্থাৎ এই সামগ্রিক বিষয়গুলোকে মাথার মধ্যে রেখে কিন্তু আমরা প্রতিবেশিত্বের বিষয়টি বিবেচনা করি।
অ্যাপ্রোচেস ডিসক্রাইবিং নেইবারহুড। নেইবারহুডকে ব্যাখ্যা করার জন্য, নেইবারহুডকে সংজ্ঞায়িত করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ রয়েছে। দুটো ক্রাইটেরিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি, দুটো দিক। একটা হলো জিওগ্রাফিক্যাল কনসেপ্ট আর একটা হলো সোশ্যাল কনসেপ্ট। একটা জিওগ্রাফিক্যাল কনসেপ্ট, একটা সোশ্যাল কনসেপ্ট। জিওগ্রাফিক্যাল কনসেপ্টের কথা যদি আমরা বলতে যাই তাহলে দেখা যাবে যে এটা পুরোটাই একটা গঠনমূলক একটা বিষয়, হ্যাঁ, যেটা হলো একটা সুনির্দিষ্ট এবং যেটার একটা বাহ্যিক অবয়ব থাকবে। সোশ্যাল কনসেপ্ট, এখানে ইন্টারাকশন আসতে পারে, মানুষের মানুষের সাথে যে সুসম্পর্কগুলো আসতে পারে। শুধু যে সুসম্পর্ক থাকবে তাও না, মানুষের মানুষে বিদ্বেষও থাকতে পারে। প্রতিবেশীদের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে শুধুমাত্র প্রতিবেশীর সাথে আমাদের সুখময় সম্পর্ক থাকে তাও কিন্তু না। রুথ গ্লাস একজন ফেমাস আরবান সোশিওলজিস্ট। তিনি তার দি সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ এ প্ল্যান গ্রন্থে নেইবারহুডকে দুটো দিক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই দুটো দিক হচ্ছে কি, একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর একটা হচ্ছে সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর একটা হলো সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। এখানে একটা এলাকার ভৌগোলিক স্বাতন্ত্র্যের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ফিজিক্যাল স্ট্যাটিস্টিক্স যখন আমরা ক্যারেক্টারিস্টিক্সের কথা বলতে যাচ্ছি তখন একটা টেরিটোরিয়াল এরিয়া, যেখানে তার যে ভৌগোলিক স্বতন্ত্রতা সেটার কথা বলা হয়েছে। কিরকম, এক একটা অঞ্চল, এক একটা দেশের, এক একটা প্রদেশের এক এক রকম হয়। ভৌগোলিক ক্ষেত্রে আমরা চিন্তা করতে দেখা যাচ্ছে কোনো কোনো সিচুয়েশন অ্যাডভার্স, অর্থাৎ কোনো কোনো এলাকাতে একটু নিচু এলাকা, কোনো এলাকা একটু উঁচু এলাকা, কোনো এলাকা পর্বতময়। বিভিন্ন এলাকার এই যে ভৌগোলিক যে ফিচার, সেই ফিচারটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রতিবেশিত্ব গড়ে ওঠে। এখন আমরা যদি বাংলাদেশের উদাহরণ দিতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু এলাকা আছে যেগুলো স্বাভাবিক, যে আমাদের সমতল ভূমি থেকে কিছু নিচু এরিয়া, যেমন ঢাকা শান্তিনগর, চট্টগ্রামের পতেঙ্গা, এই এলাকাগুলো দেখা যাচ্ছে কি, সেখানকার এলাকাগুলোতে দেখা যাচ্ছে সেই ভৌগোলিক এলাকার উপর ভিত্তি করে তাদের নিজস্ব একটা প্রতিবেশিত্ব গড়ে উঠেছে। এখন যদি বলি সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এখানে বলা হচ্ছে যে সামাজিক যে স্বতন্ত্রতা সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ যে এলাকায় বসবাসরত যে টেরিটোরিয়াল ইউনিট, তারা নিজেদেরকে, অর্থাৎ এক এলাকায় একটা বসবাস করতে গিয়ে একটা টেরিটোরিয়াল ইউনিট, তারা নিজেদেরকে অন্যান্যদের থেকে একটু স্বতন্ত্র বলে বিবেচনা করবে। কিরকম স্বতন্ত্র? এখন আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু বাঙালি জাতি, আমাদের কালচারাল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমাদের কালচারাল প্র্যাকটিস গুলো মোরাললেস সবাই আমরা সেম, কিন্তু এর মধ্য থেকেও দেখবেন কেউ কেউ একটু ডিফারেন্টলি তাদের অ্যাক্টিভিটিস গুলো পালন করছে। যেমন পুরান ঢাকা, পুরান ঢাকার মানুষরা কি করে, তাদের রান্নাবান্না, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, ইভেন তাদের ভাষা, তাদের যে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু অন্যান্য থেকে একটু ডিফারেন্ট। আমরা কিন্তু তাদের একটু ডিফারেন্ট করতেই পারি এবং বলে দিই যে ওরা তো পুরান ঢাকার মানুষ, ভাষা শুনে বোঝা যায়, কিংবা তাদের কালচার শুনে বোঝা যায়, তাদের ফুড হ্যাবিট দেখে বোঝা যায়। এই যে তাদেরকে একটা ডিফারেন্সিয়েট করা জেনারেলদের থেকে, এইটা হচ্ছে কি, তাকে বলছে একটা সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ তারা একটা টেরিটোরিয়াল গ্রুপ, যাদের একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সও থাকবে, প্লাস তাদের একটা কি সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্সও থাকবে। এন কার্পেন্টার তার নেইবারহুড গ্রন্থে নেইবারহুড সম্পর্কে বলেছে যে নেইবারহুড ইজ এ টেরিটোরিয়াল গ্রুপ ক্যারেক্টারাইজড বাই টু ফিচার্স। এন কার্পেন্টারও কিন্তু রুথ গ্লাসের সাথে মোটামুটি একই রকম ভাবে দুটো ক্যারেক্টারিস্টিক্সের কথা বলেছে। একটা হলো প্রাইমারি সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং স্পন্টেনিয়াস সোশ্যাল কন্ট্যাক্টস। আমি আবারও বলছি, স্পন্টেনিয়াস সোশ্যাল কন্ট্যাক্টস। অর্থাৎ রুথ গ্লাস বলছে যে যখন টেরিটোরিয়াল গ্রুপ একটা গ্রুপকে, একটা ভৌগোলিক এলাকায় বসবাসরত নির্দিষ্ট দলকে, জনগোষ্ঠীকে আমরা তখনই নেইবারহুড বলবো যখন তাদের মধ্যে কতগুলো প্রাইমারি মুখ্য সামাজিক ভূমিকা থাকবে এবং যে ভূমিকাগুলো কি সামাজিকভাবে প্রতিনিয়ত চলমান থাকবে। এখন আমরা যদি দেখি যে এমন বিষয়টা যে তারা একটা টেরিটরিতে বসবাস করতে করতে নিজেদের সাথে নিজের একটা স্বতঃস্ফূর্ত অবস্থান তৈরি করে ফেলছে। নেইবারহুড বলতে কিন্তু কার্পেন্টার এটাই বুঝাইতে চেয়েছেন। যদিও রুথ গ্লাসের সাথে তিনি একমত পোষণ করেছেন, কিন্তু রুথ গ্লাসের পার্সপেক্টিভটা ছিল একরকম আর এন কার্পেন্টারের পার্সপেক্টিভটা একরকম। রুথ গ্লাসের পার্সপেক্টিভটা ছিল একটু সুনির্দিষ্ট এবং যার কি অবয়ব থাকবে, অবকাঠামোগত অবয়বকে তিনি কিন্তু বিশেষ ইম্প্যাক্ট অর্থাৎ বিশেষ এমফাসাইজড দিয়েছেন।
যে সেখানে এতগুলো বাড়ি থাকবে, সুনির্দিষ্ট এলাকা থাকবে, বাড়িগুলো এরকম হবে, স্ট্রাকচারাল ভিউ, এটাকে কিন্তু রুথ গ্লাস বেশি গুরুত্ব দিয়েছেন। যেখানে আর্কেন প্যান্টার বলেছেন যে না, শুধুমাত্র স্ট্রাকচারাল ভিউ থাকলেই কিন্তু তাকে আমরা প্রতিবেশিত্ব বলতে পারবো না, সেখানে ডেফিনেটলি একটা হিউম্যান ইন্টারাকশন থাকতে হবে, কতগুলো অ্যাক্টিভিটিস থাকতে হবে, যে অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে একটা মানুষ আর একটা মানুষের সাথে প্রতিনিয়ত কতগুলো ভূমিকা অবতীর্ণ হচ্ছে, তাদের মধ্যে পারস্পরিক শেয়ারিং হচ্ছে, দে শেয়ার দেয়ার সিম্বলিক ভ্যালুস, সিম্বলিক বাই সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের আদান প্রদান হচ্ছে। মার্ক আব্রাহামসন, একজন আরবান সোশিওলজিস্ট, তিনি বলছেন যে দুটো কথা, একটা হলো ইন্টারাকশন আর একটা হোমোজেনিটি, অর্থাৎ একটা মিথস্ক্রিয়া, পারস্পরিক লেনদেন, আর একটা হলো তো সমরূপতা। উনি বলছেন যে একটা এলাকায় প্রতিবেশিত্ব গড়ে উঠবে তখনই যখন সেই নির্দিষ্ট এলাকার লোকজন নিজেদের মধ্যে একটা প্রতিবেশিত্ব সুলভ কর্মকাণ্ড পরিচালিত করবে। কিভাবে প্রতিবেশিত্ব কর্মকাণ্ড পরিচালিত করবে? তাদের মধ্যে একটা ইন্টারাকশন থাকবে, এবং ইন্টারাকশনটা কি? ইন্টারাকশনের মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করবে। যত তাদের মধ্যে ইন্টারাকশন বাড়বে, হোমোজেনিটিটাও কিন্তু তত বাড়তে থাকবে, অর্থাৎ যত বেশি তারা মিথস্ক্রিয়ায় লিপ্ত হবে তাদের মধ্যে একটা সমরূপতা দেখা দিবে, একটা লেভেল দেখা দিবে। কিন্তু মার্ক আব্রাহামসন আবার একদিকে এটাও বলেছেন যে যেহেতু আমাদের নগর সভ্যতার দ্রুত বিকাশ সাধন হয়েছে, সেক্ষেত্রে যত বেশি নগর সভ্যতা বৃদ্ধি পাচ্ছে, যত বেশি নগরায়ন হচ্ছে, মানুষের মধ্যে ইন্টারাকশনের লেভেলটা ধীরে ধীরে কমে আসছে, যার ফলে দেখা যাচ্ছে সোসাইটিতে নানা রকমের বিভাজন, স্তরায়ন হচ্ছে। সমরূপিতার বিষয়টি, একে অপরের সাথে যে একটা সমরূপ কিংবা একে অপরের অবস্থানগত দিক থেকে যে একটা একই রূপ কিংবা এককতা, সেই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে। অর্থাৎ মার্ক আব্রাহামসনের মেন বিষয়টা যেটা হচ্ছে, ইন্টারাকশনের উপরে ডিপেন্ড করবে প্রতিবেশিত্বের ধরনটা কেমন হবে। যার ইন্টারাকশন যত বেশি হবে, সেই প্রতিবেশিত্বের ধরনে তাদের হোমোজেনিটিটাও পরিলক্ষিত হবে এবং প্রতিবেশিত্বের রূপটাও প্রগাঢ় হবে। ম্যাক্স ওয়েবার, আমরা সবাই জানি ম্যাক্স ওয়েবারকে। উনি বলেছেন কাস্টের কথা। এখন কাস্ট কি জিনিস আমরা কিন্তু জানি। কাস্ট, উনি বলেছেন যে প্রতিবেশিত্ব রয়েছে গ্রামে উনি বেশি ইম্প্যাসিস দিয়েছেন। গ্রামে কারণ কি? কারণ সেখানে পেশাগত বিভাজন রয়েছে, অকুপেশনাল ডিভিশন, বিভিন্ন পেশার লোকজন আছে, কামার, কুমোর, তাঁতি, জেলে, মুদির দোকানদার, বাজারে মাল বিক্রয় করে, এমন মানে বিভিন্ন ধরনের অকুপেশনাল ডিভিশন আছে। এই ম্যাক্স ওয়েবার বলছেন যে অকুপেশনাল ডিভিশনটাই তোমাকে বিভিন্ন ক্লাসে সেপারেট করছে। কিভাবে? তোমরা যারা ভালো কাজ করছো কিংবা যারা আভিজাত্যপূর্ণ কিংবা যারা অর্থবিত্ত সম্পন্ন মানুষ, তারা কি করছো? তারা সবসময় উপরের ক্লাসে বিলং করছো, এবং যারা অল্প কাজ করছো, যারা ছোট কাজে, যারা ক্ষুদ্র বিনিয়োগে কিংবা যারা ক্ষুদ্র কাজের সাথে জড়িত, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত, তাদেরকে তুমি কি করছো? নিচু ক্লাসের হিসেবে দেখছো। এবং উনি বলছেন যে এই ক্লাসের ধারণাটা কিন্তু এসেছেই মূলত এই কাস্ট সিস্টেম থেকে। অর্থাৎ কাস্ট আর কিছুই না, কতগুলো অকুপেশনাল ডিভিশনের মাধ্যমে সোসাইটিতে কতগুলো ক্লাস তৈরি করা। এখন আমরা যদি বলি যে ক্লাস, তাহলে আরবানিজমের সাথে কিংবা আরবান সোশিওলজির সাথে ক্লাসের সম্পর্কটা কোথায়? তাহলে আমরা বলবো যে ক্লাসের উপর ডিপেন্ড করে কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ তোমার জীবনযাত্রার মানটা কেমন, তুমি কিভাবে জীবনযাপন করছো। এখন একজন ধনী ব্যক্তি কিংবা একজন সম্পদশালী ব্যক্তির জীবনযাত্রা মান যেমন হবে, জীবনযাত্রা প্রবাহ যেমন হবে, একজন রিক্সা চালক, একজন কার্পেন্টার কিংবা একজন জেলে, তাদের জীবনযাত্রার মান কিন্তু একরকম না। তখন ওয়েবার বলেছে যে এই যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং এই স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কি হচ্ছে? একটা নির্দিষ্ট এরিয়া কেন্দ্রিক। কোন এরিয়া কেন্দ্রিক? যেখানে আপার ক্লাসের পিপলরা বসবাস করে, এবং এই আপার ক্লাসের পিপলরা নিজেদের বসবাসের যোগ্য করে একটা স্থান তৈরি করে নিয়েছে, যেটাকে আমরা বলছি সিটি লাইফ, অর্থাৎ নগর জীবন। আর এই নগর জীবনকে কেন্দ্র করে যদি আমরা ম্যাক্স ওয়েবের কথা বলতে চাই, উনি প্রতিবেশিত্বকে বলছেন যে প্রতিবেশিত্বের বিষয়টা
কি এই ক্লাস সিস্টেমের উপরে ডিপেন্ড করে কিন্তু গড়ে ওঠে। অনেকে অবশ্য এটাও বলছেন যে প্রতিবেশিত্ব সাধারণত গ্রামের ক্ষেত্রে প্রতিবেশিত্বের সম্পর্কটা অনেক প্রগাঢ় হয়, যেটা আমরা নগর কিংবা নগরের উপকেন্দ্রগুলোতে কিংবা নগরের মধ্য কেন্দ্রগুলোতে কিন্তু আমরা প্রতিবেশিত্বের ধরন দেখতে পারি না। আমেরিকান একটা সংগঠন, ক্যালিফোর্নিয়া অবস্থিত আমেরিকার একটা পিউ রিসার্চ বলছে, ওনারা একটা রিসার্চ করেন হিউম্যান কমিউনিটির উপরে বিভিন্ন সোশ্যাল আসপেক্টে, বিভিন্ন সোশ্যাল কম্পোনেন্টস নিয়ে। তো পিউ রিসার্চে বলা হচ্ছে যে 40% পিপল যারা গ্রামে বসবাস করে তারা প্রতিটা ব্যক্তি তাদের নিজস্ব নেইবারদেরকে চেনে, জানে এবং তাদের অবস্থা সম্পর্কে বলতে পারে। সেক্ষেত্রে যদি আমরা সাভার এরিয়াতে দেখি, সাভার এরিয়া, সেখানে দেখা যাচ্ছে 28% পিপল তারা নিজেদের প্রতিবেশীদেরকে চেনে, প্রতিবেশী সম্পর্কে কিছু বলতে পারবে এবং সম্ভবত তাদের প্রতিবেশী সম্পর্কে তেমন কোনো সম্যক ধারণাই নেই। দেখুন 28% পিপল আছে যারা কিছুটা হলে প্রতিবেশী সম্পর্কে বলতে পারবে। এই রেঞ্জটা যখন আমরা আরবান এরিয়াতে চলে আসছি, একদম আরবান কোরে, একদম আরবানের কেন্দ্রবিন্দুতে, মধ্যবর্তী এলাকায়, তখন দেখা যাচ্ছে সেখানকার মানুষরা 24% রেজাল্টে আসছে যারা নিজেদের প্রতিবেশীদের সম্পর্কে কিছু বলতে পারছে কিংবা প্রতিবেশীদেরকে চেনে কিংবা জানে। এরকম তার মানে কি, যদি আমরা দেখছি যে আমরা সহজেই খুব বলে ফেলছি যে আরবান সোশিওলজি, যখন আমরা আরবানিজম নিয়ে চিন্তা করি, যখন আরবান প্ল্যান নিয়ে চিন্তা করি, যখন আরবান স্ট্রাকচার নিয়ে চিন্তা করি, তখন কিন্তু আমাদের আরবান এরিয়াকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই নেইবারহুডের বিষয়টা চলে আসে, যেটা আমরা প্রাচ্য পাশ্চাত্যের নগর বিকাশের ধারা দেখতে গেলে দেখবো যে আমাদের প্রাচ্যের চাইতে কিন্তু পাশ্চাত্যের নগর ধারার বিকাশটা ছিল অন্যরকম। এবং আমরা অনেকেই বলছি যে পাশ্চাত্যের নগরগুলো কিন্তু ছিল একেবারে কি বলবো, যেটাকে বলা হচ্ছে ন্যাচারালি নগর, অর্থাৎ তারা একটা স্বাভাবিকভাবে নগরকে কেন্দ্র করেই, নগর মানসিকতা নিয়েই কিন্তু নগর গড়ে তুলেছিল। যেখানে আমরা প্রাচ্যের দিকে তাকালে দেখবো যে কিছু মানুষ তাদের নিজস্ব কতগুলো সুযোগ সুবিধা কে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে শহরে এসেছে এবং দেখা যাচ্ছে কিছু গ্রামের অভিব্যক্তি শহরে নিয়ে এসছে, আবার কিছু শহরের অভিব্যক্তি দিয়ে একটা মিক্সিং কিংবা হটস্পট একটা অ্যাক্টিভিটিস তারা পালন করে। এখন এই নগরকে কেন্দ্র করেই তাদের যে বসবাসের জায়গা, কিংবা আমরা যদি বলি যে এই যে নেইবারহুড, এই নেইবারহুডকে যদি আমরা একটু ক্যারেক্টারাইজ করতে যাই যে কি থাকলে তাহলে আমরা তাদেরকে নেইবারহুড বলতে পারবো, যদি আমরা নেইবারহুডকে সংজ্ঞায়িত করি কিংবা নেইবারহুড সম্পর্কে যখন আমরা ধারণা নিতে যাই, তাহলে আমি এখানে কতগুলো আপনাদের ক্যারেক্টার্স দেখানোর চেষ্টা করেছি। ফার্স্ট অফ অল অ্যান এরিয়া অর জিওগ্রাফিক্যাল লোকেশন, যেটা আমি সবসময় বলে আসছি প্রথম থেকে নেইবারহুডের এই ক্লাসে, যে একটা জিওগ্রাফিক্যাল কিংবা একটা টেরিটোরিয়াল এরিয়া থাকবে, নির্দিষ্ট একটা এরিয়া, যেটা কি রেসিডেন্সিয়াল হতে পারে, নন রেসিডেন্সিয়াল। An identity which is based on their feel, that means intimacy. এটাও কিন্তু আমি বলেছি যে শুধুমাত্র প্রতিবেশিত্ব বললেই চলবে না, প্রতিবেশিত্বের ক্ষেত্রে কিন্তু একটা ফিল, এটা একটা অনুভূতি। অনুভূতিটা কেমন? আপনার প্রতিবেশ সম্পর্কে একটা অনুভূতি, অর্থাৎ আপনি যে জায়গাটায় থাকতে চান সেই জায়গাটাকে আপনি এভাবে দেখতে চান, সেই জায়গাতে আপনি এই সুযোগগুলো পেতে চান, অর্থাৎ এই যে একটা অনুভূতি, এই অনুভূতি থেকেই কিন্তু একটা আইডেন্টিটি গ্রো করে আপনার নিজস্ব সম্পর্কে, আপনার নিজস্বতা সম্পর্কে। এটাও কিন্তু একটা নেইবারহুডের একটা বৈশিষ্ট্য। Usually mentioned in terms of urban or big cities life, but suburbs or rural areas also have neighborhood. আমি কিছুক্ষণ আগেই বলেছি যে যদিও এই আরবান সোশিওলজিকে কিংবা আরবান সোশিওলজি পড়তে গিয়ে বড় বড় যে শহরগুলো, সেগুলো শহরের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি নেইবারহুডের কথাগুলো বলি, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম, সাবআর্ব, এই এলাকাগুলোতেও কিন্তু প্রতিবেশিত্বের ধারণা রয়েছে। সিমিলার ইনকাম আর সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যারা প্রতিবেশী তাদের নিজেদের মধ্যে কতগুলো সামঞ্জস্যপূর্ণ আয় এবং কতগুলো সুনির্দিষ্ট বা সামঞ্জস্যপূর্ণ সামাজিক কার্যগুলি থাকবে, যেটা আমি সোশ্যাল কম্পোনেন্টসেও বলেছি, যেটা আমি যেখানে রুথ গ্লাসও বলেছেন যে কথাটা, প্লাস এন কার্পেন্টার সে কথাটা বলেছেন, ইভেন ম্যাক্স ওয়েবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে না, দে আর প্লেইং আ সোশ্যাল রোল, হ্যাঁ, বাই ডিভাইডিং ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন ক্লাসে থেকেও কিন্তু তারা একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস তারা পালন করছে। এখানে আছে এডুকেশন, ইনকাম, সেম অফ পাবলিক অর্ডার, অকুপেশন, অর্থাৎ পেশাগত দিক, তারপরে আয় সামঞ্জস্যতা, শিক্ষার সামঞ্জস্যতা, পেশাগত বৈচিত্র্যতা, এই বিষয়গুলো কিন্তু নেইবারহুডে থাকে।
5, ডমিনেন্ট এথনিসিটি অ্যান্ড কালচারাল হেরিটেজ। আমি এটাও বলেছি তাদের কতগুলো ডমিনেন্ট এথনিসিটি বা কালচারাল হেরিটেজ, অর্থাৎ তারা নিজেদেরকে স্বতন্ত্র বলে মনে করবে। অনেকে আছে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা দ্বিতীয় জাতিত্ব কাজ করে। হ্যাঁ, সে দেখা যাচ্ছে যে যেমন আমরা যদি দেখি যে আমাদের বেদে সমাজের মধ্যে দেখা যাচ্ছে তাদের যে প্রতিবেশিত্ব নয় তা কিন্তু না, তারা দেখা যাচ্ছে কি তারা একটা ডিফারেন্টলি তারা থাকে এবং তাদের এরিয়াটা তারা ওভাবে বিবেচনা করে এবং তাদের এরিয়াটা কিন্তু তাদের এই লোক যতটুকু, অর্থাৎ তাদের কালচারাল হেরিটেজ ঐতিহ্যগত দিক থেকে তাদের যে কালচার তারা যারা মেনটেন করছে তাদের সাথে কিন্তু তারা নিজেদেরকে লিঙ্ক আপ করছে। ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই একটা অবয়ব থাকতে হবে এবং অবয়বটা হবে অবকাঠামোগত অবয়ব। রোডস থাকবে, রোডস পাশাপাশি সাইড ওয়ার্কস থাকবে, ইউটিলিটি সার্ভিসেস থাকবে, অর্থাৎ কোন সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন, বিভিন্ন সুযোগ সুবিধা। যেমন আমরা যদি দেখা যায় একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে বসবাস করলে সেখানকার নিরাপত্তা প্রহরী কিরকম, সেখানকার নিরাপত্তা জনিত বিষয়টা কিরকম, আমি সেখানে সেফ কিনা, সেখানে বাইরের কোনো লোকে সহজে প্রবেশ করতে পারে কিনা, এই বিষয়গুলো কিন্তু নিয়ে প্রতিবেশিত্ব গড়ে ওঠে। কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড মেইনটেন এ সিকিউর এনভায়রনমেন্ট। এখন আমরা দেখি যে যখন আমরা প্রতিবেশিত্বের কথা বলছি, একটা সমাজে বসবাস করতে গিয়ে কিন্তু আমরা নিজেদের তাগিদে, নিজেদের সুরক্ষার তাগিদেই কিন্তু বিভিন্ন দলে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা মানব কল্যাণমূলক আচরণ কিন্তু আমরা করে থাকি। এবং আমরা যদি দেখি যে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা থেকে কিন্তু আমাদের এই ইনভলভমেন্টটা কিন্তু কমিউনিটি ইনভলভমেন্ট সেটা কিন্তু চলে আসছে, যেটাকে আমরা কি করছি প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে কিন্তু আমাদের যে প্রবাহটা কিন্তু আমাদের এই জীবন ব্যবস্থাটা সেটা কিন্তু আমরা পরিচালিত করছি। অর্থাৎ এই যে কমিউনাল ফিলিংসটা, এই ফিলিংসটা কিন্তু নেইবারহুডে থাকে। অ্যাপ্রোচেস অফ নেইবারহুডের কতগুলো অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি রয়েছে, কতগুলো দৃষ্টিভঙ্গির আলোকে আমরা নেইবারহুডকে বর্ণনা করতে পারি। দৃষ্টিভঙ্গিগুলো কেমন? জিওগ্রাফিক্যাল কনসেপ্ট, সোশ্যাল কনসেপ্ট, এই দুটো নিয়ে আমি আগেই আলোচনা করেছি। এই দুটোর সাথে মিলবন্ধন রেখে, সামঞ্জস্য রেখে এই দুটোকে আরো 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, একটা রিসোর্স অ্যাপ্রোচ, সিম্বলিক অ্যাপ্রোচ এবং সাবকালচারাল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচগুলো যদি আপনারা দেখেন তাহলে এই অ্যাপ্রোচগুলো থেকে কি কিছু বোঝা যাচ্ছে? প্রথমে যেমন বলা হচ্ছে যে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা কি হতে পারে? এই ধরনের প্রতিবেশিত্বটা কি হয় যে ইকোলজিক্যাল আসপেক্টটা হয় যে কতগুলো এলাকার নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য থাকে, যেমন সেখানকার ভূমির আকৃতি কেমন, সেখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন, সেখানে ভৌগোলিক যে বিন্যাসটা সেখানে কেমন। যেমন আমরা বলতে পারি যে কিছু কিছু এলাকায় আছে, যেমন আমরা বলি যে রেড লাইট ডিস্ট্রিক্টস, যেমন আমরা বলি যে কালচারাল সেন্টার, অর্থাৎ এমন কতগুলো অ্যাপ্রোচ যেখানে তাদের যে কার্যাবলীগুলো কিংবা নির্দিষ্ট বৈশিষ্ট্য দ্বারা সেখানকার প্রতিবেশিত্বকে আমরা ডিফাইন করি কিংবা সেই প্রতিবেশিত্বগুলোকে আমরা বোঝানোর চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে রিসোর্স অ্যাপ্রোচ। রিসোর্সের কথা বলতে গেলে আমরা বলছি সম্পদের বিষয়টা, এটাও কিন্তু জিওগ্রাফিক্যাল কনসেপ্ট। কিভাবে রিসোর্স, অর্থাৎ একটা এলাকায় যখন আমরা প্রতিবেশিত্বে গড়ে তুলব তখন দেখা যাচ্ছে সে এলাকার মধ্যে কতগুলো বাজার ব্যবস্থা, দোকানপাট এবং অনেক সুযোগ সুবিধা দেওয়ার মতো কতগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন কিংবা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কি বলবো ব্যবস্থা গড়ে উঠবে। এইগুলো কেন গড়ে ওঠে? গড়ে ওঠার মধ্যে প্রধান কারণটা হলো কি সেই এলাকায় যে বসবাসরত মানুষগুলো হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ প্লেইং এ সাপোর্টিভ রোল। তো এগুলো যখন থাকে তার মানে এই না যে এলাকায় যে লোকজন আছে সে এলাকার লোকজনই শুধুমাত্র ওই সুযোগ সুবিধাগুলো, ফ্যাসিলিটিস গুলোকে অ্যাভেল করবে, তা না, বাইরে থেকে এসে লোকগুলো অন্যান্য এলাকার লোকও এসে সেই ফ্যাসিলিটিস গুলো কিন্তু অ্যাভেল করতে পারে। রিসোর্স অ্যাপ্রোচ দেখতে গেলে যদি আমরা এটাকে আমরা দুটো ভাবে দেখতে পারি। কিভাবে? যে একটা হলো সোশ্যাল, একটা হলো ইকোনমি। সোশ্যাল কিরকম? যে উদাহরণ দিয়ে বলা যায় যখন আমরা একটা নির্দিষ্টভাবে বসবাস করি তখন দেখা যাচ্ছে যে আমাদের রাজশাহী শহরটাকে একটু চিন্তা করি। রাজশাহী শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষের বসবাস রয়েছে, কিন্তু একটা সেন্টার আছে, যেমন
বাজারে গেলে কিন্তু আমরা দেখা যাচ্ছে সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে। বাজার থেকে কিন্তু বসবাসের এলাকাগুলো কিন্তু রেসিডেন্সিয়াল এলাকাগুলো একটু দূরবর্তী এলাকায় অবস্থিত। সেখানে দেখা যাচ্ছে আমরা দুটো জায়গা পেলাম, একটা হলো কি রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে আমরা বসবাস করছি, আবার হলো বাজার এরিয়া, যেমন নিউ মার্কেট বাজার, তারপরে হলো আমরা যদি বলতে যাই যে বিভিন্ন প্লাজা কিংবা শপিং মলগুলো যেগুলো গড়ে উঠেছে সেই এলাকাগুলো থেকে দেখা যাচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া একটু আলাদা হয়। আবার দেখা যাচ্ছে স্কুল এরিয়া আলাদা, যেখানে স্কুল সেখানে আমরা দেখা যাচ্ছে সেখানে বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সেখানে দেখা যাচ্ছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা দেখা যাচ্ছে একটা জোন কিংবা একটা এরিয়া চিন্তা করছি। আবার দেখা যাচ্ছে ক্লাব এরিয়া, ক্লাব যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে মানুষ কি করছে দৈনন্দিন জীবনযাপন করার জন্য প্রতিবেশী হিসেবে সেভাবে নিজেদেরকে গড়ে তুলছে যাতে তাদের প্রতিটা ক্ষেত্রে নিজের একটা ভূমিকা পালন করতে পারে, সেটা বিপদ আপদের ক্ষেত্রে হোক, সেটা মানুষের কল্যাণের জন্য হোক, সেটা নিজেদের সময় কাটানোর জন্য হোক, যেভাবে হোক তারা কিন্তু একটা না একটা অ্যাক্টিভিটিসে জড়িত আছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ঢাকা শহরের যদি আমরা বেইলি রোডকে কল্পনা করি তাহলে দেখা যাবে যে এক এলাকাতে বেইলি রোডের এক অংশে মানুষেরও বসবাস রয়েছে অফিসার্স কোয়ার্টারগুলোতে, যেগুলোকে আমরা রেসিডেন্সিয়াল এরিয়া বলতে পারবো। আবার দেখা যাচ্ছে পরবর্তীতে রাস্তার এক পাশে দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাব সংগঠনগুলো তৈরি আছে কিংবা সেই ক্লাব সংগঠনগুলো রয়েছে। আবার দেখা যাচ্ছে যে অফিস এরিয়া, এই রিসোর্স অ্যাপ্রোচের মধ্যে যদি আমরা দেখি তাহলে সম্পদগত দিক থেকে ইকোনমিক অ্যাক্টিভিটিসের দিক থেকে যদি দেখতে যাই তাহলে দেখা যাচ্ছে যে অফিস এরিয়াগুলো ডিফারেন্ট। যেমন ঢাকাতে মতিঝিল, এখানে বিভিন্ন ব্যাংক কর্পোরেট অফিসগুলো অবস্থিত। আবার আমরা যদি রাজশাহীর ক্ষেত্রে চিন্তা করতে চাই তাহলে আমরা দেখবো যে আমাদের যে নতুন শহরের যে দিক একটা উন্মোচিত হয়েছে নিউ মার্কেটের দিকে, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন মানে কমার্শিয়াল যে আমাদের যে বাণিজ্যিক ভবনটা সেই ভবনের আশপাশ দিয়ে বিভিন্ন ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। তো এই যে বিভিন্ন অ্যাপ্রোচগুলো যখন আমরা দেখছি যে একটা জিওগ্রাফিক্যাল কনসেপ্টের দিক থেকে দেখা যাচ্ছে, সোশ্যাল কনসেপ্টের দিক থেকে দেখা যাচ্ছে, একটাকে আমরা রিসোর্সের দিক থেকে দেখতে পাচ্ছি, রিসোর্সের যে সোশ্যাল ভ্যালু রেসিডেন্সিয়াল এরিয়াতে গড়ে উঠেছে সেটাও যেমন আমরা দেখতে পাচ্ছি, সেটা বিজনেস ভ্যালু ইকোনমিক ভ্যালু সেগুলোও কিন্তু আমরা প্রতিবেশিত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এখানে বলেছে যে সিম্বলিক অ্যাপ্রোচ, এই সিম্বলিক অ্যাপ্রোচটা কিরকম? এই অ্যাপ্রোচটা এরকম যে বিশেষ সম্প্রদায়ের অর্থাৎ স্থায়ী বাসিন্দারা নেইবারহুড স্থায়ী বাসিন্দার বৃহৎ সম্প্রদায়ের বিশেষ মূল্যবোধ কাজ করবে তাদের মধ্যে, যেমন একটা সামাজিক কল্যাণ বোধ, তাদের মধ্যে একটা ধর্মীয় বৈশিষ্ট্য থাকবে, তাদের মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর একটা মানব কল্যাণমূলক একটা আচরণগত বৈশিষ্ট্য থাকবে, তাদের মধ্যে একটা সৌন্দর্য জ্ঞান থাকবে, এবং তারা নিজেদেরকে করবে কি একটা ক্লাস, যেটা আমরা যে ওয়েবারে বলেছি যে তারা নিজেদের মধ্যে এমন কতগুলো বৈশিষ্ট্য তুলে ধরবে যেখান থেকে তাদেরকে অন্যান্য ক্লাস থেকে ডিফারেন্ট করা যাবে। যেমন সৌন্দর্যবোধ, অর্থাৎ তাদের গৃহ নির্মাণ হবে এমন সৌন্দর্যের মাধ্যমে, এবং তাদের জীবনযাত্রা প্রণালী, তাদের যে আনুষঙ্গিক যে ব্যয় নির্বাহের খাতগুলো সেগুলো দেখা যাচ্ছে যে যে সোসাইটির যে সমস্ত কমন পিপল তাদের থেকে একটু ডিফারেন্ট। যেমন আমরা ঢাকাতে দেখতে গেলে দেখা যায় ঢাকাতে ধানমন্ডি, তারপরে উত্তরা, তারপরে গুলশান, এই সমস্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে কি যে একটা ক্লাস পিপল বসবাস করে, যারা কি করছে নিজেদেরকে একটু স্বতন্ত্র হিসেবে গড়ে তুলেছে এবং তাদের নিজেদের মধ্যেও কিন্তু সেই হিসেবে প্রতিবেশিত্বটা কাজ করছে। আরেকটা আছে যে সাব কালচারাল অ্যাপ্রোচ। এখানে বলছে যে কোনো এলাকার সাংস্কৃতিক বৈশিষ্ট্য ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেলে তা অধিবাসীদের স্থানান্তর সত্ত্বেও অনেকদিন টিকে থাকে। অর্থাৎ বিষয়টা কেমন বোঝাচ্ছে যে বিশেষ একটি সাংস্কৃতিক কেন্দ্র তাদের মধ্যে গড়ে ওঠে। কেমন? যখন এলাকাতে তার সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো ভালোভাবে প্রতিষ্ঠিত হয় তখন তার প্রভাব কয়েক যুগ ধরে বিস্তৃত থাকে। অর্থাৎ এখানে এটা বলতে চাচ্ছে যে একটা এলাকায় যখন কোনো কতগুলো গোষ্ঠী একভাবে বসবাস করতে থাকে এবং তাদের নিজেদের মধ্যে এমন একটি সংস্কৃতি তারা পালন করছে যে সংস্কৃতিটা অন্যান্য দেশের তুলনায় অন্যান্য সংস্কৃতির কাছে ধারণকৃত, অন্যান্য সংস্কৃতির কাছে অনুকরণীয় হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে আমরা বলতে পারি যে সাব কালচার অ্যাপ্রোচ। অর্থাৎ দেখা যাচ্ছে যে সেখানে এই কালচারাল দিকটার কারণে অনেক লোক সেখানে সমাগম হয়, সেখানে বসবাস করতে চায়। আবার দেখা যাচ্ছে অনেকেই সেখান থেকে বের হয়ে এসে আবার সেই কালচারগুলো অন্য জায়গাতে প্রিচ করতে চায়। এই এলাকাগুলো বলছে সাব কালচারাল অ্যাপ্রোচ। যেমন চায়না টাউন, তারপরে গে নেইবারহুড, অর্থাৎ এক জায়গাতে সেই মানুষগুলো
তাদের যে আদি যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে ধরে রাখছে, সেটা থেকে তারা সরে যাচ্ছে না। এবং এই সংস্কৃতিগুলোকে উপলক্ষ করে, সংস্কৃতির টানে দেখা যাচ্ছে অনেকেও সেখানে গিয়ে নিজেদের বসবাস তৈরি করছে। আমরা পরবর্তী স্লাইডে আসব। তার আগে আমি যেটা একটু বলতে চাবো যে এই যে এখানে দেখেন একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজ কিন্তু কার্টুন একটা ইমেজ, ক্লিপ একটা। এই ক্লিপটাতে দেখেন একাধারে হাই রাইজিং বিল্ডিং, এখানে একটা কারখানা, এখানে কতগুলো গাছ, এখানে স্কুল দেখা যাচ্ছে কিনা, এটি স্কুল। এখানে দেখা যাচ্ছে যে একটা বাড়ি হতে পারে কিংবা একটা হাসপাতাল হতে পারে। যেমন এখানে একটা ডক্টর আছে, এখানে একজন ফ্যামিলি, বাবা মা তার সন্তান, এখানে একজন, এটাকে আমরা বলতে পারি কেয়ার গিভারও হতে পারে। এখানে দেখা যাচ্ছে একটা পরীক্ষাগার কিংবা এরকম দেখাচ্ছে একজন দাঁড়াচ্ছে, অর্থাৎ এখানে কিছু গাছ গাছালি ছোট ছোট চারা দেখাচ্ছে। আবার এই পরমুহূর্তে এখানে দেখাচ্ছে যে একটা মাছ কিংবা নদী কিংবা পুকুর, অর্থাৎ একটা ইকোসিস্টেম টোটালি যদি দেখা যায় যে একটা টেরিটোরিয়াল এরিয়া, একটা টেরিটোরিয়াল এরিয়ার মধ্যে এই বিভিন্ন জিনিসগুলো আছে। যেখানে যদি জিওগ্রাফিক্যালি দেখতে যায় তাহলে একটা এরিয়াটা জিওগ্রাফিক্যালি, এখানে গাছগাছালি আছে, এটা প্রতিবেশীর দিককে নির্ধারণ করছে এনভায়রনমেন্ট আমাদের। এখানে আছে গাছ, আবারও চারা গাছ, সেটাও কিন্তু এনভায়রনমেন্টের একটা অংশ। এখানে নদী কিংবা পুকুর কিংবা সাগর যেটাই হতে পারে, যেখানে মাছ চলাচল করছে, এটা একটা এনভায়রনমেন্টের অংশ। কিন্তু তাই বলে প্রতিবেশিত্বের মধ্যে এগুলো না, এগুলো কিন্তু না, এগুলো কিন্তু প্রতিবেশিত্ব কিংবা প্রতিবেশী এলাকার মধ্যে কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া কিংবা প্রতিবেশী যে ধারণাটা, প্রতিবেশিত্বের ধারণাটা বোঝাতেই কিন্তু আমি এই ইমেজটা ইউজ করেছি। যেখানে একজন ডক্টর আছে, একজন পেশেন্ট, এখানে বলা যায় যে হুইল চেয়ারে আছে, এবং এই যে দে আর প্লেইং ডিফারেন্ট টাইপস অফ রোল ইন দেয়ার পজিশনস, এবং তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া তৈরি হচ্ছে। সেই মিথস্ক্রিয়াটার দ্বারা তারা দেখা যাচ্ছে সমাজের কার্যবলীগুলো তারা চালিত করছে এবং সমাজকে প্রতিনিয়ত তারা যেটাকে বলে চলমান বা ধাবমান রাখছে। এখন আমরা নেক্সট স্লাইডে যাব। এখানে বলা হচ্ছে টাইপস অফ নেইবারহুড। নেইবারহুডের কতগুলো ধরন এখানে বলেছে দেখেন, দ্য ইন্টাগ্রাল নেইবারহুড, দ্য অ্যানোমিক নেইবারহুড, দ্য ডিপেন্ডেন্ট নেইবারহুড, দ্য কন্ট্রাইট নেইবারহুড, and the neighborhood as staging area. Dependent neighborhood, অর্থাৎ আমরা যদি বলতে চাই যে দ্য ইন্টাগ্রাল নেইবারহুডটা কিরকম। ইন্টাগ্রাল নেইবারহুড বলতে বোঝাচ্ছে এমন নেইবারহুড যাদের মধ্যে গভীর ও সুসংগঠিত সম্পর্ক থাকে। সম্পর্কটা অর্থাৎ তাদের ইন্টিমেসিটা খুব গাঢ় হয় এবং তাদের একে অপরের সাথে সম্পর্কটা খুব সাবলীল, তারা একে অন্যের সাথে একদম মিলেমিশে থাকে। এবং দেখা যাচ্ছে কি যে ব্যক্তি পর্যায়ে মিথস্ক্রিয়ার উপর নির্ভরশীল এবং স্থানীয় কোনো লোকালয় সংঘবদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে এই মিথস্ক্রিয়া পরিচালিত হয়। অর্থাৎ ব্যক্তি পর্যায়ের মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে দেখা যাচ্ছে স্থানীয় কোনো লোকালয়ে সংগত, অর্থাৎ একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির মিথস্ক্রিয়ার মধ্যেই মিথস্ক্রিয়া সংগঠিত হতে হতে দেখা যাচ্ছে সেই লোকগুলো একটা ইউনিট আকারে এক জায়গাতে বসবাস করছে এবং সেই এলাকাতে তার একটা ইন্টাগ্রাল নেইবারহুড অর্থাৎ অবিচ্ছেদ্য বা সমকলন প্রতিবেশিত্ব বলা হচ্ছে, এটাকে সমকলন প্রতিবেশিত্ব গড়ে তুলছে। আর একটা হচ্ছে যে আমার যেটা প্রথমে বলা হয়েছে, যেটা কার্পেন্টারও বলেছে যে শুধুমাত্র স্ট্রাকচারাল দিক থাকলে কিন্তু সেটাকে আমরা নেইবারহুড বলবো না। নেইবারহুডের ক্ষেত্রে কিন্তু ইন্টিমেসিটা, ইন্টিগ্রিটিটা খুবই দরকার। এখানে হচ্ছে অ্যানোমিক নেইবারহুড, এখানে যেমন ইন্টিগ্রিটি অবস্থান করেছে ইন্টাগ্রাল নেইবারহুডে, একে অপরের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক, একে অপরের সাথে সাবলীল সম্পর্ক। অ্যানোমিক নেইবারহুডটা কিন্তু ঠিক তার অপোজিট। এখানে একে অপরের সম্পর্কে তাদের নিজস্ব কোনো ধারণা থাকে না, কে কার পাশে বসবাস করছে, কার জীবনযাত্রা কেমন, কারোরই জীবনযাত্রাতে কারোরই কোনো ইন্টারফেয়ারও থাকে না, শুধু বসবাস করার জন্য মানুষ সেখানে বসবাস করে এবং সেখানকার পারস্পরিক সম্পর্কটার যে উষ্ণতা সেটা প্রায় নাই বললেই চলে, খুব শিথিল একটা সম্পর্ক। কিন্তু তারা নেইবারহুড, তাদেরকে প্রতিবেশিত্ব বা প্রতিবেশী বলা যাবে না তা কিন্তু না। এখানে আছে দ্য ডিফেন্ডেড নেইবারহুড, এটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রিত বা নিরাপত্তামূলক নেইবারহুড। সেটাকে
এই যে এটাকে বলা হচ্ছে যে ডিফেন্ডেড নেবারহুড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নৈরাজ্যমূলক বা নিয়ন্ত্রিত বা নিরাপত্তামূলক। নিয়ন্ত্রিতমূলক বা নিরাপত্তামূলক অর্থাৎ যে সোসাইটিতে তারা নেবারহুড গড়ে তুলেছে, নিজেদেরকে এমনভাবে গড়ে তুলেছে যাতে তারা একে অপরকে সার্বিকভাবে প্রভাবিত করতে পারে, সার্বিকভাবে তারা তাদের বিপদ আপদগুলোকে এককভাবে তারা নিজেরা এমনভাবে নিজেদেরকে তৈরি করেছে যে তারা সবসময় ডিফেন্ডেড, অর্থাৎ প্রতি নিরাপত্তামূলক একটা রোল তারা প্লে করে। যে এদের যেগুলো ফিজিক্যাল মানে ফিচার্স দিয়ে এদেরকে কিন্তু ব্যাখ্যা করা যাবে না। এদের ব্যাখ্যা হলো যে এরা নিজেদেরকে নিজেদের মধ্যে সংরক্ষিত থাকে। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের টেরিটোরিয়াল গ্রুপ তারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, কিংবা তারা বিভিন্ন অফেন্সিভ কাজগুলো করছে, কিন্তু তাদের মধ্যে একটা প্রতিবেশিত্ব দেখা যায়। অফেন্সিভ কাজগুলো করছে সেখানে তারা দেখাচ্ছে তাদের মধ্যে এক ধরনের ইন্টাগ্রিটি আছে, যেটা তারা বাইরের লোককে সেখানে কোনো প্রবেশ করতে দিচ্ছে না, নিজেরাও বাইরে যাচ্ছে না, তারা তার নিজেদের মধ্যে অবস্থান করছে। দ্য কন্ট্রাইভ নেবারহুড, এই কন্ট্রাইভ নেবারহুডটা বলছে যে এখানে নগর পরিকল্পনা এবং নগর পরিকল্পনার মাধ্যমেই দেখা যাচ্ছে যে কি একটা আকৃতি দেওয়া হচ্ছে। এখন আমরা যদি দেখি যে কন্ট্রাইভ যে নেবারহুড যদি বলতে যাই যে কৃত্রিম আকারে, অর্থাৎ কৃত্রিম আকারে বা কৌশলগতভাবে আমি একটা নেবারহুড তৈরি করছি। এখন দেখেন আমরা কৃত্রিম আকারে বা নেবারহুড যদি আমরা উদাহরণ দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে, ধরেন আমরা শহর কেন্দ্রিক জীবনযাপন করতে গেলে আমরা তো এই বিষয়টা এখন আমাদের কাছে খুবই ক্লিয়ার যে যে ডেভেলপাররা, যে বিভিন্ন ডেভেলপাররা বিভিন্ন ডেভেলপিং মানে ফান্ডের ইয়ের মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে একটা এরিয়া প্ল্যান করছে এমনভাবে যে যেখানে তারা প্লট আকারে হোক কিংবা তারা ফ্ল্যাট আকারে হোক বিভিন্ন মানে মানুষকে তারা সেখানে সম্পৃক্ত করছে, মানুষকে স্ন্যাচ করে টেনে নিয়ে আসছে। এবং সেই এলাকাটা দেখা যাচ্ছে কি সেখানেও একটা টেরিটোরিয়াল এরিয়া গড়ে উঠছে, সেখানেও ক্লাস পিপল আছে, কিন্তু দেখা যাচ্ছে কি সেটা একটা কৃত্রিম আকারে তারা গড়ে তুলছে। সেখানে দেখা যাচ্ছে যে কতগুলো বিল্ডিং তৈরি করছে বসবাসের জন্য, সেখানে ছোট করে একটা স্কুল, সেখানে আবার দেখা যাচ্ছে একটা ছোট মসজিদ, যেটাকে আমরা বলছি, আমরা প্রায় বলি যে একটা আবাসিক এলাকা, রেসিডেন্সিয়াল এরিয়া। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা মসজিদ আছে, একটা খেলার মাঠ আছে, একটা স্কুল আছে, ছোট্ট করে একটা পার্কের মতো আছে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে বিনোদন একটা ছোট্ট কেন্দ্র একটা করেছে, এবং সেখানে একটা ক্লাব আছে, সমিতি আছে, যে সমিতিটা সার্বিক বিষয়গুলো মেনটেন করছে। অর্থাৎ একটা ন্যাচারালি যে নেইবারহুডটা যেটা আমরা গ্রামীণ সমাজে দেখি কিংবা শহরের অন্যান্য ক্ষেত্রে দেখা যায় সেটা না, এখানে একটা কৃত্রিমতা চলে আসে। এটা বলছে দ্য নেইবারহুড অ্যাজ এ স্টেজিং এরিয়া, অর্থাৎ কার্য সম্পাদন অঞ্চল হিসেবে প্রতিবেশিত্ব। এখন কোনো এলাকায় কোনো সরকারি প্রতিষ্ঠান বা লোকাল এরিয়ার বাইরে কোনো সংগঠন কোনো প্ল্যান বা অ্যাক্টিভিটিস হাতে নিলে তাকে কেন্দ্র করে যে প্রতিবেশিত্ব গড়ে ওঠে। যেমন আমরা যদি বলি যে যেমন গুচ্ছগ্রাম সরকারের একটা কিন্তু প্রজেক্ট, এখানে দেখা যাচ্ছে প্রজেক্টকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে কতগুলো মানুষ এক জায়গাতে বসবাস করছে। আবার এই প্রজেক্টকে রান করার জন্য দেখা যাচ্ছে কতগুলো প্রতিবেশ কিংবা পরিবেশ তৈরি হয়েছে, কতগুলো নাগরিকত্ব গড়ে উঠেছে, কতগুলো প্রতিবেশিত্ব গড়ে উঠেছে। আবার যদি আমরা বলতে চাই যেমন যে বিভিন্ন সরকারি প্রজেক্টগুলো রান করার জন্য কিংবা অন্যান্য একত্রিত একটা কার্য সম্পাদন করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের সেখানে একটা বসবাসের এরিয়া গড়ে উঠছে। যেমন আমরা যদি বলি যে যেমন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর পার্শ্ববর্তী এলাকায় যে কোয়ার্টারগুলো থাকে, যেখানে সেই সংস্থাতে কিংবা সেই অর্গানাইজেশনে যারা কাজ করছে তারাই থাকতে পারবে। তারপরে যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে আবাসিক এলাকাগুলো থাকে, কিংবা যে ধরেন আমাদের টিচার্সদের জন্য যে একটা হোস্টেল আছে কিংবা একটা ছোট্ট করে একটা আবাসিক এলাকা হয়েছে আমাদের বিল্ডিং এর পাশে, সেই এলাকাটাকে কিন্তু আমরা বলতে পারি যে নেইবারহুড অ্যাজ এ স্টেজিং এরিয়া, অর্থাৎ একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য আমরা সেখানে একত্রিত হচ্ছে এবং আমাদের কাজটাও হচ্ছে, কাজের সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের ডেইলি লাইফটাকে আমরা কন্ট্রিবিউট করছি, ডেইলি লাইফটাকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি, সেটাকেও কিন্তু আমরা বলতে পারছি দ্য নেইবারহুড অ্যাজ এ স্টেজিং এরিয়া। এখন আমার এই ক্লাস এতটুকুই ছিল।
এই পর্যন্তই ক্লাস। আমি এখানে আপনাদেরকে একটু নেইবারহুডের ধারণা দিলাম, নেইবারহুড কাকে বলে, নেইবারহুডের বিভিন্ন অ্যাপ্রোচের কথা বলেছি, নেইবারহুডকে ডিসক্রাইব করে এমন অ্যাপ্রোচের কথা বলেছি, নেইবারহুডের যে প্রকারভেদ, নেইবারহুডের যে ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্নভাবে আমি আপনাদেরকে নেইবারহুডের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার চেষ্টা থাকে কিংবা জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা আমাকে নক করতে পারেন। আর এর পরবর্তীতে যেটা আপনারা বাসায় বসে একটা কাজ করবেন, একটু খুব সিম্পল, হোয়াট ইজ দ্য রোল অফ নেইবারহুড ইন কনটেক্সট অফ বাংলাদেশ। এখন আমরা তো বাংলাদেশে থাকি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রতিবেশিত্বের ধরনটা কিন্তু অনেকটাই কি বলবো মজার ঘটনা। যেমন আমি একটু মানে শেয়ার করতে চাই এরকম যে আমরা কিন্তু এমনও দেখেছি আমাদের প্রতিবেশিত্বটা এমন যে রান্না করতে গেলে দেখা যাচ্ছে তেল নাই, চট করে একটা কাপ নিয়ে কিংবা একটা বোল নিয়ে আমরা পাশে পাশে চলে গিয়ে একটু ভাবি আমার তো আজকে বাজারে যাওয়া হয়নি, তেলটা হঠাৎ করে শেষ হয়ে গেছে, একটু তেল দেওয়া যাবে কিনা। তখন পাশে হয়তো মনে হচ্ছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, অবশ্যই, কেন এটা আমি করতে পারবো না। এই যে রিলেশনশিপটা, তো হোয়াট ইজ দ্য রোল, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রোল অফ আওয়ার নেইবার ইন আওয়ার ডেইলি লাইফ, ইজ দেয়ার এনি ইফেক্টিভ রোল? অর্থাৎ আপনারা বাসায় বসে থেকে বিভিন্ন বই দেখে কিংবা নেট একটু সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রতিবেশিত্ব ধরনটা কিন্তু অনেকটা আলাদা, আবার দুটো ক্ষেত্রে আলাদা। একটা গ্রামের প্রতিবেশিত্ব, শহরের প্রতিবেশিত্ব, এই দুটো ক্ষেত্রে কিন্তু প্রতিবেশিত্ব ধরনটা আমরা কিন্তু সিগনিফিকেন্ট এবং আমরা কিন্তু দেখতে পাই, ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারি। তো আপনারা এই কাজটুকু একটু বাসায় বসে করবেন। থ্যাংক ইউ অল, সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এবং স্বাস্থ্য সম্পর্কিত সকল বিধিনিষেধ বিধিমালাগুলো মেনে চলবেন।